শূন্য মহাশূন্য এই তকমাটা কাটিয়ে উঠবেন কবে? বেসিক ম্যাথামেটিক্স তো শূন্যবাদ দিয়ে হয় না। পশ্চিমবাংলায় মানুষ হিন্দু মুসলিম এই রাজনীতি কখনো করেনি, কখনো করতে চায়নি। সব মুসলমান তারা মিলে একটা দল করুক, সব হিন্দু তারা মিলে একটা দল করুক, এরকম যখন চেষ্টা হচ্ছিল, বরং সেই চেষ্টাটা যাতে করতে খুব একটা সফল না হয় আমরা সেই ব্যাপারে সতর্ক ছিলাম, থেকেছে। হিন্দু মুসলমান এই ফ্যাক্টরটা ভয়ঙ্কর। না হলে মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর, ডালখোলা কোনো জায়গাতে ধর্মীয় সংঘাত ছাড়ার কোনো খবর পাচ্ছেন সাম্প্রতিককালে? ধর্ম তো মানুষের বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা আরেকজনকে আক্রমণ করতে শেখায়নি, আরেকজনকে দুর্মূল্য করতে শেখায়নি। উনি কথা দাঙ্গা ব্যবহার করেন, হয়তো দাঙ্গাটা ওনার ডিএনএর মধ্যে কোথাও যুক্ত হয়ে যাচ্ছে কিনা আমি বলতে পারবো উনি না। প্রেডিকশন আগে করে নিয়েছে। কথায় ওরকম বলেন। আচ্ছা, শ্রেণী শত্রুদের সঙ্গে নিয়ে চলতে অসুবিধা হয় না? 2016-তে হয়নি কংগ্রেসের সাথে? 11-তে নির্বাচনে যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে ছিল, আপনার প্রশ্নটা বোধহয় আসলে এরকম যে সেই কংগ্রেসের সঙ্গে আপনাদের কি 16 সালে চলতে অসুবিধা হয়েছিল? অবশ্যই। পশ্চিমবাংলার ভোটার লিস্টে বিদেশি এবং অনুপ্রবেশকারী ভরে আছে, এই দাবিটা প্রথম করেছিলেন মমতা। এই দাবি অনুযায়ী কার্যত বিজেপি পথ চলেছে, সেই কথাটাই এখন শুভেন্দুর মুখ থেকে আবার প্রতিফলিত হচ্ছে। এটা না বুঝবার কোনো কারণ নেই। কমিউনিস্টরা তো অন্য ধাতুতে গড়া, ফলে আপনি বাকিদের সাথে প্লিজ তুলনা করবেন না। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। বামফ্রন্ট বহির্ভূত দল, তার পাশাপাশি সেকুলার বিভিন্ন দল একসঙ্গে মিশে 2016 সাল থেকে নানা রকম কার্যকলাপ চালাচ্ছে, কিন্তু বারবার তারা শূন্যের মুখ দেখছেন। এটা নিয়ে প্রশ্ন বিস্তর, কারণ তৃণমূল কংগ্রেস বারবার সিপিএমকে আক্রমণ করতে গিয়ে শূন্য মহাশূন্যের প্রসঙ্গ উত্থাপন করেন। এই মুহূর্তে যার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন তিনি সুজন চক্রবর্তী, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, কারণ বিধানসভাতে একটা সময় 185 মোশনে বারবার কাগজ ছুড়ে দিতে আমি দেখেছি, তাকে বারবার ওয়াকআউট করতে দেখেছি। সুজন দা, সরাসরি এই প্রশ্নটাতে আসবো যে শূন্য মহাশূন্য এই তকমাটা কাটিয়ে উঠবেন কবে? 2026-এও সম্ভব মনে হয়? শূন্য কি খুব খারাপ জিনিস? বেসিক ম্যাথামেটিক্স তো শূন্যবাদ দিয়ে হয় না। এবারে যখন ম্যাথামেটিক্সটা এগোচ্ছে এবং এগোবে, তখন যারা শূন্য বলে কিন্তু করছিলেন তারা যে আবার শূন্যের কাছাকাছি পৌঁছে যাবেন না, এটাই বা কে ঠিক করলো? বামফ্রন্ট শূন্য, তাতে যারা আনন্দ পাচ্ছেন তারা পারলে বুঝে রাখুন, বামফ্রন্ট শূন্য মানে বাংলা বিপন্ন। 1, 2, তারা বুঝে রাখুন বাংলা শূন্য মানে বামফ্রন্ট শূন্য। কিন্তু বাম এত প্রাসঙ্গিক যে তাকে বাদ দিয়ে বিজেপিও কোনো কথা বলতে পারছে না, তাকে বাদ দিয়ে নির্বাচনী প্রচারে মমতাও কোনো কথা বলছেন না, এবং দুপক্ষই মাঝে মধ্যে বলছেন বামের একটু পাশে থাকুন না। মানে ওদের লড়াই তা করারও যোগ্যতা ওদের নেই, এর একটা ভাব। বাম প্রাসঙ্গিক, মানুষের প্রয়োজনে, বাংলাকে বাঁচানোর প্রয়োজনে, ফলে এগোবে বামফ্রন্ট, বাকিরা পিছবে। শূন্য থাকলে এগোনোর সুযোগ থাকে, বাকিদের পিছনের সময় হয়েছে। কিন্তু বিধানসভার ইতিহাসে দেখা যাচ্ছে যারা প্রধান বিরোধী দল এবং নন টেস্টেড তারা সরকারে এসেছে, এমনকি যারা দুবার বিরোধী দলনেতা হয়েছেন তারা মুখ্যমন্ত্রীও আছেন, এরকমও দেখা গিয়েছে, জ্যোতিবাবু বা সিদ্ধার্থ শঙ্কর রায়। আমি সময়টা সেরকমভাবে উল্লেখ করছি না। আচ্ছা, অন্যদিকে দাঁড়িয়ে যারা টেস্টেড প্রধান বিরোধী দল তারা শূন্য হয়েছে বিধানসভার, এটা ইতিহাস। এটা আপনিও দেখেছেন নিজের চোখে, আপনিও বিরোধী দল নেতার ঘরে গিয়ে বসেছিলেন, আপনিও নিজেও সেই চার্টটা দেখেন। কখনো মনে হয়নি যে এই রেকর্ডটাকে ভাঙার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই মতো করে কাজের প্রয়োজনীয়তা রয়েছে? আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? বাংলার মানুষকে জিজ্ঞেস করুন, তারা বুঝতে পারছে যে কি বিপদের মধ্যে তাদের পড়তে হয়েছে। ছেলে মেয়েদের লেখাপড়া, কাজ, মেয়েদের নিরাপত্তা, নারীদের মর্যাদা, সম্মান, অধিকার, সমাজের শান্তি ইত্যাদি ব্যবস্থা বন্দোবস্ত ধ্বংস হয়ে গেল। বামেরা নিজেদের পায়ের ওপর দাঁড়াবে এই স্পষ্ট যখন মানুষ বুঝতে পারছে, তখন ভয়ের আর্তনাদ করছে তৃণমূল আর বিজেপি। বিজেপি আর্তনাদ করছে, ওহে তোমরা যদি আমাদের সঙ্গে থাকো আমরা তৃণমূলকে দেখতে পারি। তৃণমূল বলছে যে বামটা ছেড়ে দিন, আমাদের সঙ্গে থাকলে আমরা বিজেপিকে দেখতে পারি। তৃণমূল জানে তারা পারবে না, বিজেপি জানে তারা পারবে না। দুজনেই মানে মানুষ মনে করছে যে বাম ছাড়া বিকল্প নেই। কিন্তু মানুষ যে ভোট দিতে যাচ্ছেন, কখনো তো আপনাদের কাস্তে হাতুড়িতে আর তো বোতাম টিপছেন না। হ্যাঁ, প্রচুর বোতাম। কত % ভোট হয়েছিল লোকসভা? প্রচুর বোতাম টিপছেন। বড় আপনি উল্টো কথাটা বলুন। 2016 নির্বাচন,
45% তৃণমূল, হুম 39% আমরা। হুম কংগ্রেস এবং বাম মিলিয়ে। হলো হুম হলো তৃণমূল যখন এসেছিল তখন কংগ্রেসকে সঙ্গে নিয়ে এসেছিল, হুম নতুন কোনো একদম। কথা না। হুম এবং বিজেপি 10। হুম ওই যে মাঝে মধ্যে বলে না সিপিএম ভোট কাটুয়া, বিজেপি ভোট কাটুয়া না হলে সেবারই তো তৃণমূল চলে যায়। 45-39, হুম 6-এর ফারাক, হুম সেবারেই চলে যায়। বরং তারপর থেকে বিজেপি এবং তৃণমূল এই দুজনের যিনি মহাগুরু আরএসএস, হুম তারা বুঝিয়ে দিল যে ভাই তৃণমূল থাকলে থাকুক, তোমাদের এখন কাজ হচ্ছে পশ্চিমবাংলায় বামেদের ভোট কাটা। আমি এই শব্দটার সঙ্গে একমত না, ওটা অনেকে বলে বিভাজনের রাজনীতি করে এমন একটা ব্যবস্থা করো যাতে বামেরা ছিন্ন ভিন্ন হয়, হুম বরং হুম ভোট ঠোট কেটে কুটে তৃণমূল সরকারের বিজেপির বিরুদ্ধে বামেদেরকে দুর্বল করো। বামেদের দুর্বল করে মানুষ যে বিপদে পড়েছে এটা এখন স্পষ্ট। ভোট কাটুয়ার দল সেই বিবেচনায় বিজেপি, যারা যত ভোট পেয়েছে তত তৃণমূলের আসন বেড়েছে। আপনি মিলিয়ে নিন। আমি এইখানেই যাব একটা বিষয়। সুমনদা, 2016 সাল থেকে অন্যান্য পার্টির সঙ্গে জোটের বিষয়টা মানে বামফ্রন্টের বাইরে গিয়ে এটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। একটা প্রশ্ন, যে এমন কিছু পার্টির সঙ্গে কথা হয়েছে যারা ইসলামিক মতাদর্শে বিশ্বাসী, তারা সেকুলার যতই বলুক না কেন। 26-এ গিয়ে আমরা আইএসএফ কে তো দেখতেই পাচ্ছি, আপনাদের সঙ্গে 21-এও ছিল। তার পাশাপাশি আমরা মিমের সঙ্গে কথা বলতে শুনেছি। আমরা দেখেছি মোহাম্মদ সেলিম তিনি সরাসরি একটা 5 তারা হোটেলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছেন, যিনি বাবরি মসজিদকে প্রতিষ্ঠা করে একটা বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা করছেন। তাহলে হঠাৎ করে একটা দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিশ্বাসী একটা পার্টি, যারা নাস্তিকতাকে সামনে নিয়ে চলেন, তারা এই ধরনের ধর্মীয় যারা গোঁড়ামির ওপর বিশ্বাস করেন তাদের সঙ্গে কেন যোগাযোগ করছেন? মানে আবার একটা পুরোনো প্রসঙ্গ তুললেন, দ্যাট ইজ এ হোল এপিসোড, যেটা একবার না একাধিকবার বলেছি। আরেকবার শুনবো। আমি আরেকবার রিপিট করতে পারি, আমার কোনো বাধা নেই। হ্যাঁ আমি সুজন চক্রবর্তী, নাস্তিকতায় আমার গর্ব। একদম। কে কি মনে করছে বুঝে লাভ নেই, হুম নাস্তিকতায় আমার গর্ব। হুম 1, 2, বাংলার মানুষ হুম স্বাধীনতার আগে পরে এটা বারে বারে টেস্টেড। গরিব মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, হুম তারা ধর্মনিরপেক্ষ মনোভাবেই চলে, আজ না বরাবর। এবং আপনি গ্রামে হোক শহরে হোক তার প্রতিফলন বহু পাবেন। আমি উদাহরণের পর উদাহরণ দিতে পারি। সত্যনারায়ণের সিন্নি, হুম সত্যপীরকে হিন্দুর মন্দিরে নারায়ণের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে গিয়ে সত্যপীর, এটা আমাদের ট্র্যাডিশনে আছে। হুম আপনার পছন্দ হোক পছন্দ না হোক, কিরিটেশ্বরী মন্দিরের জমিটা মুসলমান পরিবারের জমি। আপনার পছন্দ হোক না পছন্দ হোক, ঘটিয়ারি শরীফে গাজী সাহেবের মেলা, গাজী বাবার মেলা, তার প্রথম সিন্নি রায়চৌধুরী পরিবার। আপনার পছন্দ হোক না পছন্দ হোক, সুন্দরবনে আপনি যখন যাচ্ছেন বনবিবি, হিন্দু মুসলমান আলাদা কিছু নেই, উভয় মিলেই। ন্যাচারালি এইটাই ট্র্যাডিশন। 1, হুম 2, স্বাধীনতার পর বাংলাকে ভাগ করা হলো ধর্মের নামে। ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে গেল, একদম। একই ধর্ম থাকা সত্ত্বেও হুম ভাষার ভিত্তিতে। হুম ধর্ম ভিত্তিটা মূল বিবেচ্য বিষয় নয়। 3, পশ্চিমবাংলায় তখন হিন্দু মহাসভা অথবা জনসংঘ, এমএলএ আছে, এমপি আছে, কালের অতলে চলে গেছে। মুসলিম লীগ এমপি আছে, এমএলএ আছে, কালের অতলে চলে গেছে। পশ্চিমবাংলায় মানুষ হিন্দু মুসলিম এই রাজনীতি কখনো করেনি, কখনো করতে চায়নি। সেই রাজনীতিকে যে বা যারা নিয়ে আসছে তার মাথায় না বুঝবার কোনো কারণ নেই। বাবরি মসজিদ ধ্বংস করলো যারা, তাদের অপরাধের দায় গোটা বাংলার গোটা দেশের মানুষের উপরে যারা চাপিয়ে দেবার চেষ্টা করেছে, তারা আরএসএস এবং আরএসএস এর বকলমে নানান শক্তি, হুম তাদের মধ্যে একটা বড় শক্তি এবং বিজেপি, নানান ক্ষেত্রে তাদের শক্তি রয়েছে। আমি কে কতটা সেগুলো পরে সবাই বুঝতে পারবেন। এই কথাটা চালু আছে যে মিম বিজেপিকে সাহায্য করার জন্য নাকি ভোট করে। এবার আপনি বলছেন এ ওর সঙ্গে গেছে, ওর সঙ্গে কথা বলেছে ইত্যাদি। আই ডোন্ট বিলিভ, দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। ছবি দেখে আমি সেই ছবি আপনি কোথায় দেখেছেন আপনি দেখতে পারেন, কোথায় পাড়ার কোন ছেলে কার সঙ্গে এসে কথা বলেছে আমি বলতে পারবো না। আচ্ছা। কিন্তু ওই ওয়েসি নাকি মিম সে এসে সিপিএম এর সঙ্গে কথা বলেনি, সে জানে ওখানে কথা বলার মতো কোনো যোগ্যতা তাদের নেই বা সাহস তাদের নেই। হুম ফলে হুম সব মিলিয়ে একটা চেষ্টা যখন হচ্ছিল যে সব মুসলমান তারা মিলিয়ে একটা দল করুক, সব হিন্দু তারা মিলিয়ে একটা দল করুক, এরকম যখন চেষ্টা হচ্ছিল, বরং সেই চেষ্টাটা যাতে করতে খুব একটা সফল না হয়
আমরা সেই ব্যাপারে সতর্ক ছিলাম, থেকেছে, কিপিং আওয়ার সেকুলার ক্রেডেনশিয়াল ইন্ট্যাক্ট। ওই কারণে আমি আবারও বলছি, নাস্তিকতায় আমার গর্ব। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আমরা যদি কলকাতা পোর্ট এরিয়া দেখি, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এমনকি ডালখোলা, বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটছে। আমার মনে আছে এই পার্টির তরফেই বলা হয়েছিল 1992 সালে যখন বাবরি কাণ্ড ঘটছে, কোনো ঘটবে না এবং সরকার না চাইলে সাম্প্রদায়িক অশান্তি হয় না। আমি ওই শব্দটা ব্যবহার করলাম না, যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে। দাঙ্গা, হ্যাঁ, উনি কথা কথা দাঙ্গা এই ব্যবহার শব্দটা করেন। করে। হয়তো দাঙ্গাটা ওনার ডিএনএ এর মধ্যে কোথাও যুক্ত হয়ে যাচ্ছে কিনা আমি বলতে মানে পারবো উনি না, প্রেডিকশনও আগে করে কিন্তু নিয়েছে। কথায় কথায় ওরকম বলেন। অত দাঙ্গা শব্দটা বলতে নেই, বলা উচিত না। তার হ্যাঁ। মতন পরিবেশ যাতে না হয় সেটা দেখাই রাষ্ট্রনায়কদের কাজ হওয়া উচিত। উনি প্রশাসনিক কর্তা বটে, সংবিধান প্রদত্ত। ঠিক যেমন করে নারীদের উপরে নানান রকম অত্যাচারের ক্ষেত্রে যেভাবে শব্দগুলো ব্যবহার করা হয়, এটা ব্যবহার করাটা খুব সমীচীন বলে আমি মনে করি না। কিন্তু এই যে এই বাইনারি পলিটিক্সটা তৈরি হয়েছে, আপনারা 34 বছর ছিলেন, যদি ধরি আমরা 2 বছর বাদ দিলে 3 যুগ হয়ে যেত। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আপনাদের যে নাস্তিকতার যে প্রচার, মানে যেটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এটাকে আপনারা ভালো করে না, প্রচার করতে পারলেন না, না। নাস্তিকতার প্রচার করার জন্য আমরা কোনো কর্মসূচি নিইনি। আমি মানে নাস্তিক। এর জন্যই তো আপনি শুনে রাখুন, বাইনারি পলিটিক্সটা তৈরি আপনি হয়ে শুনে গেল। রাখুন, হ্যাঁ। আমি নাস্তিক। হুম। আমার বাড়ির ভাইয়েরা সবাই সমান নাস্তিক তা না। আচ্ছা। সাধারণভাবে তারাও কোনো ধর্ম ভিত্তিক রাজনীতির তো মধ্যে থাকেই না, কিন্তু তাদের কারুর যদি কোনো বিশ্বাস থাকে, আমি তাতে আপত্তি করতে যাবো না, যদিও তাদের কারোর খুব বিশ্বাস আছে বলে মনে হয় না। কিন্তু আমার মা কাকিমা তারা বিশ্বাস করতেন, খানিকটা ধর্মপ্রাণ ছিলেন। অসুবিধে কি? আমি একটা গল্প শোনাবো একটা। হ্যাঁ, শুনি। জোছদ দস্তিদারের নাম শুনেছেন? না। নাট্যকার, না। খেয়ালি দস্তিদার, হ্যাঁ, ফেলুদা, সব্যসাচী, হ্যাঁ, এদের পরিচিতিতে জোছনদা। জোছনদা দাদার নাম হিরণময় ঘোষ দস্তিদার। আচ্ছা। বাটাতে যখন চাকরি করেন তখন আবুল বাসার বলে একজন মানুষ, তিনি তাদের সঙ্গে চাকরি করতেন। আবুল বাসার ধর্মপ্রাণ মুসলমান মানুষ। জোছনদার বাবা মানে হিরণময় বাবুর মা ধর্মপ্রাণ হিন্দু মহিলা। করতে করতে ওখানে ইউনিয়ন করতে করতে দারুণ বন্ধুত্ব আবুল বাসার হিরণময় বাবুর, আমাদের অনেক সিনিয়র। এবং যখন কমিউনিস্ট পার্টি ব্যান্ড হচ্ছে, আবুল বাসার শেল্টার নিচ্ছেন হিরণময় ঘোষ দস্তিদারের বাড়িতে। ধর্মপ্রাণ পরিবার, মা মুসলমান মানুষ। উনি বুঝে নিজেই দাড়ি ঠাড়ি কেটে আর নামটাও বদল করে নিলেন, হয়তো তাদের সুবিধে হলো। ওনার নাম হলেন শিবু। আচ্ছা। সিপিআইএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক ছিলেন আবুল বাসার, ডাকনাম শিবুদা। আবুল বাসার শিবুদা হয়ে গেলেন। ধর্মপ্রাণ মুসলমান মানুষটি ধর্মপ্রাণ হিন্দুর বাড়িতে কোনো অসুবিধা হয় না। ধর্ম তো মানুষের বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা আরেকজনকে আক্রমণ করতে শেখায়নি, আরেকজনকে দুর্মূল্য করতে শেখায়নি, বাতিল করতে শেখায়নি। ধর্মপ্রাণ হিন্দু কিংবা ধর্মপ্রাণ মুসলমান তার বিশ্বাস, কিন্তু সেই ধর্মকে ব্যবহার করে যখন রাজনীতির সিঁড়ি ভাঙার অঙ্কে কেউ এগিয়ে যান, তখন সেটা অধর্মের কাজ। সাম্প্রদায়িকতা ধর্মের কাজ না, অধর্মের কাজ। ধর্ম নিরপেক্ষতা আমার বিশ্বাস, কিন্তু আমার বিশ্বাস কারোর উপর চাপিয়ে না দেওয়াটা। আমার বিশ্বাস কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম নেই, এই মনোভাবটা, এটা সাধারণভাবে গ্রহণযোগ্য গোটা রাজ্যে, গোটা দেশে, আমাদের সংবিধানে। আর সেটাকে ভেঙে চুরে যারা অ্যাক্সেস করেছেন, তারা সাম্প্রদায়িকতার প্রচার করেছেন, বন্দোবস্ত করেছেন। আমি নাস্তিক, কিন্তু আমি সবাইকে নাস্তিক হওয়ার জন্য প্রচার করে বেড়াইনি। অনেকে করেন, যারা করেন তারা বেঠিক করেন বলে আমি মনে করি না। আমি সেটা করি না, আমার আরেক ধরনের কাজ, আমি সেই কাজটা করি। কারুর ধর্মের বিশ্বাস আছে, তিনি তার বিশ্বাস দিয়ে থাকুন, কিন্তু আমি কিভাবে চলবো, সমগ্র মানুষ, পিপল অ্যাজ এ হোল, ক্লাস গরিব মানুষ, ক্লাস শ্রমজীবী মানুষ, অ্যাজ এ হোল, তাকে ঐক্যবদ্ধ করে চলাটা আমার কাজ। সেখানে কার কি ধর্ম তার মতো। আচ্ছা, শ্রেণী শত্রুদের সঙ্গে নিয়ে চলতে অসুবিধা হয় না? 2016-তে হয়নি কংগ্রেসের সাথে? শ্রেণী মানেটা কি? শ্রেণী মানে কি একটা দল? দল একটা শ্রেণী না, কোনো একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করে কোনো একটা দল। আমি যে শ্রেণীকে রিপ্রেজেন্ট করি, আমি মনে করি না যে পশ্চিমবাংলায়
এবং বাস্তব না যে ভারতবর্ষের সব দল সেই শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, তাহলে তো এক ধরনের মনোভাব নিয়ে চলতে পারে। আমার ঠিক উল্টো শ্রেণীর প্রতিনিধিত্ব করে একাধিক দল আছে, এক না একাধিক দল আছে, তাদের মধ্যে আবার নানান রকম কায়দা কানুন চলে, কে কখন কাকে মানে বিজেপি চাই, কিন্তু বিজেপির চাইতে তো তৃণমূল আমাকে বেশি সাহায্য করছে, আমি আরএসএস তাতেই খুশি। খুব একটা শ্রেণীগত ফারাক ওদের মধ্যে নেই, এরকম আরো অনেকের মধ্যে নেই। আপনি যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে রাজনৈতিকভাবে আমার যারা প্রতিপক্ষ ছিলেন তার সঙ্গে একসাথে চলাটা, এইটা আপনি বোধহয় বলতে চাইছিলেন। শ্রেণীশত্রু কথাটা ক্লিশে হইয়া এরকম ক্ষেত্রে ব্যবহার করতে করতে ওটা না করাটাই বাঞ্ছনীয়। ফলে যে রাজনৈতিক দল তার সঙ্গে আমাদের বিরোধিতা হয়েছে, আপনি আরো নির্দিষ্ট করে বলুন না, 2011 নির্বাচনে পশ্চিমবাংলায় বামফ্রন্টকে পরাস্ত করেছে তৃণমূল, না বামফ্রন্টের একটা অংশ করেছে তৃণমূলের সঙ্গে কংগ্রেস, হ্যাঁ সে তো করেছে, জোট তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল এবং কংগ্রেসের। হ্যাঁ তার সঙ্গে অনেক শক্তি ছিল, তার সঙ্গে সে মাওবাদীরা ছিল, অন্য ছিল, ও ছিল, সে ছিল, যারা যারা মনে করছিল যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট এই যে একটা যেভাবে চলছে গোটা ভারতবর্ষে 1 নম্বর শক্তি হিসেবে এগিয়ে আসছে, তাতে শঙ্কিত হয়েছে যারা। দেশের শক্তি আছে, বিদেশের শক্তি আছে। হিলারি ক্লিন্টন রাইটার্সভিল নিয়ে এসেছিলেন, একদম কোনো হিসেব ছাড়া আসেননি, কিন্তু সেই হিলারি ক্লিন্টনের বাহিনী, আমেরিকা ইত্যাদি, ইরান যা চলছে সবাই দেখতে পাচ্ছেন, আমি সে কথাই যাচ্ছি না। ফলে সেই দিক থেকে 11তে নির্বাচনে যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে ছিল, আপনার প্রশ্নটা বোধহয় আসলে এরকম যে সেই কংগ্রেসের সঙ্গে আপনাদের কি 16 সালে চলতে অসুবিধা হয়েছিল? অবশ্যই হয়েছিল, অবশ্যই। আমরা কি খুব শান্তিপূর্ণ মনোভাবে চলছিলাম বা চলতে পারছিলাম? দেখিনি। আমাদের দারুণ ভিসিবিলিটি ছিল, তেলে আর জলে কি ঠিক মিশ খায়, কিন্তু কখনো কখনো তেলের সঙ্গে জল মিশে যায়, পরে ওপরের তেলটা ভেসে থাকে বলে ওটাকে ছাঁকনি দিয়ে সরিয়েও দিতে হয়, বা অন্য কোনো ভাবে সরিয়েও দিতে হয়। আপনারা সরিয়েছেন না ওরা সরিয়েছে? আমাদের সরাবার আগেই ওরা সরে গেছে, আচ্ছা, আমরা সরাতে চাইছিলাম না। আমরা চাইছিলাম যেভাবে 16 সালে কি টার্গেটে তৃণমূলকে ঠেকাতে হবে, পরের নির্বাচনে এসে গেল তৃণমূল বিজেপি একসাথে ঠেকাতে হবে। 26-এও তাই, তৃণমূলের পিছনে বিজেপি, তার মাথায় আরএসএস, সব মিলিয়ে একটা মনোভাবে চলা। ধ্বংস হচ্ছে বাংলা। আমরা বলছি বাংলাকে বাঁচাতে হবে, এই শক্তির হাত থেকে রেহাই পেতে হবে, এবং সেই কারণে আমাদের একসাথে চলা উচিত। যে কোনো কারণে কংগ্রেস একটা জাতীয় দল, তারা মনে করেছে দরকার নেই, ফেয়ার এনাফ, তারা একটা আলাদা রাজনৈতিক দল, তাদের মতন সিদ্ধান্ত। যারা সিদ্ধান্ত করেছিলেন যে 2011-তে তৃণমূলকে সঙ্গে থেকে বামফ্রন্টকে সরাবো, তারা মনে করেছেন যে 2016 সালে বামফ্রন্টের সঙ্গে থেকে তৃণমূলকে তাড়াবো। তারা মনে করেছেন তৃণমূল বিজেপি কি হবে আমার বোঝার দরকার নেই, বামফ্রন্টের সঙ্গে না আমরা আলাদা করে চলবো, তাদের সিদ্ধান্ত। আচ্ছা, এখানে একটা একটু ছোট র্যাপিড ফায়ার আমার খুব ইচ্ছা করছে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, কার নাম প্রথম? আমি বামে গেলামই না, কারণ আপনি বামপন্থী কারোর পক্ষে সওয়াল করবেন, তাই আমি 3 জনের মধ্যে। আপাতত সাময়িক বিবেচনায় অধীর চৌধুরী কংগ্রেস। আচ্ছা, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো এই মুহূর্তে বামফ্রন্ট ছাড়া আর কোনো অল্টারনেটিভ শক্তি আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতন বামফ্রন্ট ছাড়া অন্য কোনো শক্তি নেই, কারণ অন্য যে শক্তি হারাবে বলবে সে আসলে মমতার প্রশ্রয় চলবে অথবা মমতার বাহিনীকে নিয়েই চলবে, দুজনেরই মাথায় আরএসএস। আপনি কি আশঙ্কা প্রকাশ করছেন 2026-এর পরে যে বিধানসভা গঠন হবে প্রো মুসলিম প্রো হিন্দু, ঠিক 1946-এর মতো? 1946-এর সঙ্গে এটাকে তুলনা টানা ঠিক না। 1946 মানে স্বাধীনতার আগে, 1946 মানে মাউন্টব্যাটেন। বাংলাটা ভাগ হবে সিদ্ধান্ত করে আসলো পারলে প্রায়, তুমি কোন পক্ষে, তুমি কোন পক্ষে, তুমি কোন পক্ষে, 20 জুন ভোট ছিল। 20 জুনের ভোটের আগের দিন, 20 জুনটা সবাই জানে, 3 জন মানুষের একটা জয়েন্ট স্টেটমেন্ট তৎকালীন স্টেটসম্যানে বেরিয়েছিল, পরে অনেক ইতিহাসের দলিলে আছে, সাইন বাই জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায়, উনি ওপার বাংলার 3 জন কমিউনিস্ট, তারা মিলে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেই স্টেটমেন্টটা পড়ে দেখবেন। মাউন্টব্যাটেন অ্যাওয়ার্ডের পর এখন অন্য কোনো অল্টারনেটিভ আর নেই। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌমত বাংলা, তার মতন সুযোগ আর নেই। এক বাংলা, সেটা পাকিস্তানের মধ্যে চলে যাবে, সেটা মেনে নেওয়া যায় না। আবার এক বাংলা
রোজ নিজেদের মধ্যে ঝগড়া করবে, দাঙ্গার পর যে পরিবেশ তৈরি করতে চেয়েছে ব্রিটিশ এবং বিশেষ করে কেন্দ্রীয় নেতারা, সিপিআই ছাড়া বাংলার মুসলিম লীগ, বাংলার কংগ্রেস, তারা কিন্তু ভাগ বিভাজন চায়নি। বাংলার কংগ্রেস, বাংলার মুসলিম লীগ, বাংলার কমিউনিস্টরা এই ভাগ বিভাজন চায়নি। অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি যারা সিপিআই, তারা সেই ভাগ বিভাজন চায়নি। ফলে এখন এই রোজ যে যন্ত্রণার সৃষ্টি হচ্ছে সেটাকে কন্টিনিউ করাটা মানুষের পক্ষে আরো বেশি বিপজ্জনক হবে। অতএব এখন পার্টিশনের কোনো অল্টারনেটিভ নেই। এই সিচুয়েশনটা তৈরি করে দিয়েছিল যারা, তারা মাউন্টব্যাটেন মানে ব্রিটিশ বাহিনী, তারা কেন্দ্রীয় নেতৃত্ব তৎকালীন সময়কার, এবং বাংলার মুখ্যত একটি অংশ শ্যামাপ্রসাদ মুখার্জির বাহিনী, যারা বলল ভারত ভাগ না হলেও বাংলাকে ভাগ করতে হবে। যারা বলল ইউ জওহরলাল, ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই শ্যামাপ্রসাদ, আই ডিভাইডেড বেঙ্গল। বাংলার মানুষ নিশ্চয়ই পরে বুঝেছেন যে বাংলাকে বিভাজন থেকে ঠেকিয়ে গর্ববোধ করেছিলেন 1905 রবীন্দ্রনাথ, ভাগ করার কৃতিত্ব নিয়ে গর্ববোধ করছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তাতে বাংলার কোনো লাভ হয়েছে এটা নয়। এটা বাংলায় এখন দিনের আলোর মতন স্পষ্ট। কিন্তু জ্যোতিবাবুর আমি দেখতে পাচ্ছি যে বাংলা যাতে মানে পশ্চিমবঙ্গ যাতে ভারতের আন্ডারে থাকে, এই চত্বরে থাকে, তার জন্য সই করেছিলেন পর্যন্ত, তিনি ভোট দিয়েছিলেন। বললাম তো, হ্যাঁ, মানে বলে এইখানে দাঁড়িয়ে একটা ভোট দিলেন 20 জুন। কেন? কারণ ভোটের দিন আর কোনো কথা বলা যাচ্ছে না, শুধু হ্যাঁ বা না, শুধু হ্যাঁ বা না। সেই কারণে 19 তারিখে স্টেটমেন্টটা ওই স্টেটমেন্টটা না দেখলে, 1, 2 ভবানী সেনের লেখা তৎকালীন কমিউনিস্ট পার্টির সম্পাদক, বঙ্গভঙ্গ পাকিস্তান, এই বই দলিল, হঠাৎ চলতে চলতে ভাষণ দিয়ে দিলাম ওটার কথা না, দলিল, এই দুটো না দেখলে আপনার কাছে স্পষ্ট হবে না যে কি যন্ত্রণায় এই যে বাংলাকে ভাগ করে বাংলাকে ধ্বংস করা হচ্ছে, বাঙালি জাতিরকে বিপন্ন করা হচ্ছে, তার জন্য যন্ত্রণা বোধ করছেন। অথচ সবাই মিলে এমন করে ফেলেছে, কমিউনিস্ট পার্টি তো কম শক্তি, সেটা সব ঠেকাবার শক্তি তার নেই। পরে যদিও বলেছিলেন আমাদের শক্তি থাকলে আমরা ঠেকাতাম, কিন্তু আমাদের সেই শক্তি তখন ছিল না। ন্যাচারালি অবশ্যম্ভাবী সেই ভাগ, এবং তখন আমাদেরও সব মেনে নিতে হয়েছে, এবং আমরা তখন বাধ্য হয়েছি এ কথাটা বলেছি। এখন এই জোর করে এক জায়গায় রাখবার চেষ্টা করে রোজ গুতোগুতি, এটা আরো খারাপ হবে। আচ্ছা, আমার এখানেই আর শেষ প্রশ্ন, সেটা হলো যে বিধানসভা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট এবারে। অনেকে বলছেন আপনারা শূন্য পাবেন, যাই হোক এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যে আপনারা কিভাবে রাজনৈতিক লড়াই লড়বেন। আমরা সরকার গড়ার লড়াই করছি, এটা সম্ভব। আমরা শূন্য কাটাবার লড়াই করছি না, আমরা ডজন ডজন বিধানসভায় ঢুকবো, এবং এই নির্বাচনের পরে দেখবেন পশ্চিম বাংলার রাজনীতিতে এই যে বিজেপি অথবা তৃণমূল বাম 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 এটা বাদ দিয়ে কথা বলতে পারছে না, প্রাসঙ্গিক বাম তাকে উপস্থিত করবে মানুষের মধ্যে। লাল ঝান্ডা ছাড়া মানুষের বাঁচার, এগোবার, বাংলাকে বাঁচাবার অন্য কোনো পথ নেই, এটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু রিস্কটা কার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারীর? কারণ এই লড়াই, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বলছেন, কোনো লড়াই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু দুইয়ের মাথায় আরএসএস এর বাহিনী চেয়েছিল রাজনৈতিক জীবন। আমি যতদিন আপনি বলে যাবেন একই কথা বলে যাবো। হ্যাঁ, তৃণমূল দলটা তৈরি হয়েছে আরএসএস এর ইচ্ছায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্যে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা তো বলেছিলেনই, মমতা বন্দ্যোপাধ্যায়ও প্যাট্রিয়টিক বলেছিলেন, এবং এই কথাটা স্পষ্ট হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। যখন তৃণমূল থেকে একটু সরে গেছেন তখন মুকুল রায়, যখন তৃণমূল থেকে সরে গেছেন তখন শোভন চ্যাটার্জি, এবং সবাই জানেন মমতার তখন একদিকে মুকুল রায় আর একদিকে শোভন চ্যাটার্জি, বা পারলে মুকুল রায়ের একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে শোভন চ্যাটার্জি। তারা এই কথাটা স্পষ্ট বলেছেন। নিশ্চয়ই তৃণমূলের কোনো নেতাটা বলবেন না, বললে তার পিঠের চামড়া তৃণমূলের কাছে থাকবে না, মানে মমতার কাছে থাকবে না। বিজেপির কোনো নেতাও বলবেন না, কারণ বললে তার চামড়া অমিত শাহর কাছে থাকবে না। নির্বাচন হবে এবারে, কমিশনকে কেমন দেখছেন? নির্বাচন হবে, যদিও সমস্ত বৈধ ভোটারকে নির্বাচক মন্ডলীর মধ্যে নিয়ে এসে ভোট হওয়াটাই ছিল উচিত, শ্রেয়, স্বাভাবিক। অস্বাভাবিক একটা নির্বাচন হবে যেখানে সমস্ত ভোটারের ভোটের অধিকার থাকবে না। স্বাধীনতার অনেক আগে সবাই ভোট দেওয়া শুরু করেছেন,
স্বাধীনতার পরে এই প্রথম পশ্চিমবাংলায় ভোট হবে যেখানে বৈধ ভোটাররা বাইরে বসে থাকবে, তারা ডিভোটার না কি না অমুক তমুক, শুধুমাত্র শুভেন্দু আর মমতা এদের দুজনকে স্যাটিসফাই করার জন্য। আমি দুজনই বললাম, শুভেন্দু বলল অনুপ্রবেশকারী তাড়াতে হবে, অতএব এসআইআর। আর মমতা তখন একবার না একাধিকবার পশ্চিমবাংলার ভোটার লিস্টে বিদেশি এবং অনুপ্রবেশকারী ভরে আছে, এই দাবিটা প্রথম করেছিলেন মমতা। এই দাবি অনুযায়ী কার্যত বিজেপি পথ চলেছে, সেই কথাটাই এখন শুভেন্দুর মুখ থেকে আবার প্রতিফলিত হচ্ছে। এটা না বুঝবার কোনো কারণ নেই। তৃণমূল আর বিজেপি লোকে বলবেন দারুণ আলাদা, আলাদা তো বটেই। বিজেপি সর্বভারতীয়, অনেক বেশি বিপজ্জনক। তৃণমূল সর্বভারতীয় নয়, গোটা দেশের বিবেচনায় ততটা বিপজ্জনক নয়, কিন্তু পশ্চিমবাংলায় সমানভাবে বিপজ্জনক। ফলে মমতা না শুভেন্দু এই অঙ্কটা না করে আপনি বলুন বাংলার মানুষকে যারা মানে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছে, অসম্মান করেছে, ছিন্ন ভিন্ন করেছে, তাদেরই একজন সরকারে থাকবে আরেকজন বিরোধী হবে, এটা হবে না। এই নির্বাচনে তার সমাপ্তি ঘটবে। আচ্ছা সুজনদা, একটা জিনিস আমি খুব তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরে আমি দেখছি সাদা পোশাক, সাদা শার্ট আর একটা ঘড়ি, সেটা এইচএমটির ব্যবহার করেন আপনি। হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্ট, এই এইচএমটি ভারতীয় কোম্পানি, কিন্তু এটা এইচএমটিটা শোনা, এটা এটা আপনি আরেকটা পড়ছেন, আপনাকে আমি এইচএমটি পড়তে দেখি। আমি এইচএমটি আপনি ওই সেটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ তো এটা কিনলাম, এটা খুব সস্তা পেলাম, 450 টাকা না কি একটা দাম, 450 টাকার ঘড়ি। আর আমি তবে এখনো পর্যন্ত এটা সার্ভিস খারাপ দিচ্ছে না, মাস 5-6 তো হলো। আমি মদন মিত্রকে ড্যারো ডায়াস্টার পড়তে দেখেছিলাম, 1,82,000 টাকা দাম। নমস্কার নমস্কার। আরো অনেকে লাভলি শব্দটা আমি বলবো না, আরো লাখ লাখ পড়ুক, আরো ওমেগা পড়েন, আরো কোটি কোটি পড়ুক। আমি ওমেগার নাম জানি না, আপনি ওই কি একটা বললেন মদন মিত্র, ওটার নাম আমি জানি না। কিন্তু আমি যখন দেখি যে তৃণমূলের নেতারা, হ্যাঁ তৃণমূলে থাকাকালীন অথবা তারপর একটু দম বন্ধ গিয়ে বিজেপিতে যাওয়ার সময় এই গলায় বড় 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 চেন পরেন না, আর হাতে এইসব পরেন, তখন মনে হয় যে এই যে গরু বেঁধে রাখা দড়ি, হ্যাঁ গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা আছে, সোনার চেনের দড়ি, বাহিনীর হাতে ওরা বাধা, ওরা দাপট দেখাচ্ছে, বাংলা সর্বনাশ হচ্ছে। এই বাহিনীকে সরাতে না পারলে বাংলার রামাকৈবর্ত রহিম চাচা গরিব মানুষ তারা শান্তি পাবে না। না আমি এখানে বলছি, মানে আপনি সরি এইচএমটির কথাটা আমি যেটা বলছিলাম, যে আপনি হয়তো কোনো দেশীয়, মানে আপনি দেশীয় ব্যাপারটাই কিন্তু খুব ফলো করেন। সাধারণভাবে আমি সব ফলো করি, কিন্তু তার মানে আমার এরকম নয় যে কেউ যদি আমাকে একটা, ধরা যাক একটা পেন দিয়েছে, সেই পেনটা আমি খুলে খুলে দেখি না যে এই পেনটা, এইটা তো স্বদেশী না এইটা তো দেশি, এটা দেশি দেশি, হ্যাঁ লোকাল কোম্পানি, একদম, এটা 20 টাকা দাম, এটা তো হ্যাঁ ওই রকম, ওটা 20 টাকা দাম। এই পেনটা হয়তো আর একটু, নামটা বোঝা যাচ্ছে না, পরিষ্কার না, কি একটা দেশি বলেই মনে হয়। সুজনদা, আপনি সংসদের অভ্যন্তরে, কিন্তু আবার একটা কেউ একটা লোক তেলো পেন, পেনটা ভালো লিখছে, ওইটার নাম দেখে দাম দেখে আমি তো চলি তা না। এটা ঠিক ওই যে ইউজ আর থ্রো যে পেনগুলো হয় না, ছোট 5 টাকা, ওর ফ্লোটা খুব ভালো, আমার লিখতে পছন্দ হয়। তার মানে আবার এটা নয় যে একটা, ধরা যাক যে কি সব কি নাম টাম বলে একটু দামি, মবলা ফ্লবলা, মবলা ফবলা অনেক, পার্কার ঠারকার এইসব, সে পেন পার্কার তো নিশ্চয়ই দেশি নাও হতে পারে, আমি কোনদিন ব্যবহার করিনি, কথা বলতে পারবো না। কেউ দিয়েছে, ব্যবহারও করেছি। পেন দেওয়া নেওয়ার মধ্যে অসুবিধা কিছু নেই। বই, দেশের বই না বিদেশের বই, তার উপর খুব কিছু নির্ভর করে না বিজ্ঞান। কিন্তু আপনি কি তার জন্য ওই লক্ষ লক্ষ টাকা দামের ঘড়িতে স্বচ্ছন্দ না? তৃণমূলের কোনো একজন নেতা, নাম করে বলবো, তৃণমূল ভালো লাগে না, ফালতু বদনামি লোকদের কম নেওয়া ভালো, বদনামি লোকদের নাম কম নেওয়া ভালো। তৃণমূলের নেতা, মন্ত্রী এবং মেয়র, তিনি হয়ে গেলেন বিজেপি, তিনি আবার পরে এখন দেখছি তৃণমূল, এখন আবার ঠিক তৃণমূল না বিজেপি বলতে পারবো না। কি একটা কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আরো বগর করছে আর কি, তাই পাশ দিয়ে যাচ্ছি, আমাকে এই জন্য ভয় আর কি বিধানসভায়, শোনো সুজনদা, জানো আমার কত ক্ষতি হয়ে গেল, ক্ষতি না কত খরচ হয়ে গেল। তাই কেন, তোমার কি খরচ হয়েছে? আমার গাড়িটা এরকম কোথায় কি অ্যাক্সিডেন্ট করেছে, ছেলে না কি একটা, কার কথা কি বললো, ওই মানে রিপেয়ার করতে হবে, যে সেইটুকু খরচ হচ্ছে 23 লাখ টাকা।
23 লাখ! আমি শুনে প্রণাম দিয়ে বললাম, আচ্ছা। বাবু আমি চললাম। নতুন গাড়ি হয়ে যাবে। এসব অসভ্য অপদার্থ হুম। এরা ভরে আছে। গলায় মোটা মোটা চেন পরে, হাতে বড় বড় বালা পরে। তারপরে 2011 সালে সব মিলিয়ে স্থাবর সম্পত্তি 1 কোটি টাকা। 2016 সালে হয়ে গেল 18 কোটি টাকা। তারপরে 2025-26 সালে এখন হয়তো হয়ে গেল 50 কোটি টাকা সাদা। এর পিছনে কালো 10 গুণ, কালো 10 গুণ। লুঠেরারা রাজত্ব করছে, তোলাবাজরা রাজত্ব করছে। আর তাদের রাজত্ব করতে করতে যদি আমরা আইনসভার মধ্যে পাঠিয়ে দিই সরকার পরিচালনায়, তাহলে সবচাইতে কষ্টে থাকছে কিন্তু মানুষ। আপনি তো আইনসভায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন। যেমন এইটা হ্যাঁ। তেমন তাদের নীতি। বলুন। আপনি আইনসভাতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আমার মানে শেষের দিকে আপনি কত সম্পত্তির মালিক হয়েছেন? আমার তো গ্রামে বাড়ি, আমি গিয়েছি আপনার বাড়িতে। আপনি সহ আমার ধরনের অনেক সাংবাদিকই গেছে। হ্যাঁ, সাধারণ মানুষই আমার বাড়ির সামনে যে বসার জায়গাটা হ্যাঁ, দেখেছেন, হ্যাঁ, গ্রামের লোক আসে বসে গল্প হয়। আমার বাড়িতে যদি আমার হিসেবে যা দেয়া আছে তার চাইতে 1 ইঞ্চি সম্পত্তি বেশি থাকে, যাকে বলবেন তার নামে লিখে দিয়ে দেব। দেখুন, সততা এবং স্বচ্ছতা এটা হচ্ছে মানুষের নিজের অধিকার, নিজের অর্জন। ওটা অর্জন করতে হয়। আমার মন, মানসিকতা, আমার দর্শন, জীবনবোধ অর্জন করতে হয়। কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, সেই অর্জনের পথেই তারা চলে। পশ্চিমবাংলার রাজনীতিতে বিমান বসু একজন রাজনৈতিক সন্ন্যাসী, অস্বীকার করার কোনো জায়গা নেই। আলিমুদ্দিন এবং ওই মনোভাবেই আমাদের পার্টি গড়ে ওঠে। হুম। ওই মনোভাবে 100তে 100 কি হয় না, যেটুকু হয় না ব্যতিক্রম। এবং তারপর সেটাকে আমরা বেশি দিন জ্ঞাত করি না। আচ্ছা। বুঝতে পারতে হ্যাঁ। 2 দিন সময় লাগতে পারে, কিন্তু কমিউনিস্টরা একটা অন্য ধাতুতে গড়া। ফলে আপনি বাকিদের সাথে প্লিজ তুলনা করবেন না। আমার যা সম্পত্তি আছে, আমি আগে 2বার এমএলএ ছিলাম, 1বার এমপি ছিলাম। ভালো। আমার বাড়িতে এসি ছিল না তো। গতবার যখন আপনারা গেছিলেন এসি ছিল না বলে বলেছিলেন। হ্যাঁ, জানলা খুলে বসেছিলাম। হ্যাঁ, না আপনাদের কেউ একজন গিয়ে খুব কষ্ট হচ্ছিল বলে এসিটা খুঁজছিল, সত্যি দারুণ। আচ্ছা। পাইনি বলে ও রেগে মেগে প্রচার করে দিল। ওটা প্রচার করার ব্যাপার না, সব লোকের এসি থাকে নাকি। হ্যাঁ। তবে এটা ঠিক যে আমি ইদানিং একটা এসি হ্যাঁ। নিয়েছি, হ্যাঁ। খুব একটা ব্যবহার এখনো করিনি। খুব জরুরি হলে একদিন আধদিন, আদারওয়াইজ নেচার ইজ মাচ বেটার টু মি। আমি পরিবেশ এবং তাকে রক্ষা করার মনোভাবে চলি। লাস্ট বই কি পড়লেন? লাস্ট বই আমি এই কদিন ধরে পড়ছি একটা, বেসিক্যালি যদি বলেন পুরনো একটা, নানান এই মহাভারতের নানান চরিত্রগুলোকে নিয়ে চর্চা, একাধিক বই এরকম করেছে। হ্যাঁ। খুব ভালো ভালো করছে। হ্যাঁ। আমি লাস্ট ওরকমই একটা পড়েছি। কিভাবে কমিউনিস্টরা থাকেন, কিভাবে এই দেশের বা এই রাজ্যের উন্নতি হবে, কমিউনিজম আবার প্রতিষ্ঠা হবে, কিভাবে বাইনারি পলিটিক্স ইত্যাদির বিষয় নিয়ে অনেক কথা হলো। এবং ব্যক্তিগতভাবে সুজন চক্রবর্তী অনেক কিছু আমরা জানতে পারলাম, হয়তো এর আগে এরকম ইন্টারভিউ কি সাদা জামা কাপড় ঘড়ি এই সমস্ত নিয়ে কথা হয়নি। যাই হোক, সুজনদা এবারে ক্যান্ডিডেট হননি ঠিকই, তবে প্রচুর ক্যান্ডিডেটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। দেখবো যে এবারে বামফ্রন্ট, বাম বহির্ভূত বিভিন্ন পার্টি এবং তার পাশাপাশি অন্যান্য সেকুলার পার্টি তারা কতটা ভোটে প্রভাব ফেলতে পারে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।